আজকে 25শে ডিসেম্বর ক্রিসমাস। তাই আজকের এই স্পেশাল এপিসোডটি ক্রিসমাস উপলক্ষে আপনাদের সামনে পরিবেশন করতে নিয়ে চলে আসলাম। আজকের ঘটনাটি শেয়ার করেছেন মিঠুন বাবু, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। টেরর এফএম এর সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর নিজেদের ঘটনা শেয়ার করতে চাইলে প্রতিবারের মতো এবারেও বলতে চাইবো, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আজকে আর বিশেষ কিছু বলার নেই আমার, শুরু করে ফেলছি তাই আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। সাথে থাকুন, শুনতে থাকুন টেরর এফএম। Tune in and turn up the fear. This is Terror FM. Ho, ho, ho! Merry Christmas! হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার মিঠুন বাবু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাই? এই তো চলে যাচ্ছে। আমি আপনার কাছ থেকে আপনার জীবনে যে যে ঘটনাগুলো আছে সেগুলো আমি শোনার আশা রাখবো, এবং আপনি যদি আমাদের সাথে বা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে আপনার নিজের জীবনের যা যা ঘটনা আছে সেগুলো যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে যদি শেয়ার করেন। আমার জীবনের দুটো তিনটে ঘটনা আছে। সব থেকে যেটা সব থেকে যেটা ভয়ানক, মানে যেটা আপনার মনে হয়েছে যে আপনার বিচারে যে এটা আপনাকে অনেক বেশি ট্রমাটাইজড করে দিয়েছে বা আপনার জীবনে অনেকটা এফেক্ট ফেলেছিল, সেই ঘটনাটা দিয়ে শুরু করুন। এবং এটার পর থেকে আমি বুঝতে পেরেছি তেনারা আছেন। হ্যাঁ, আমার এটা বিশ্বাস হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। এরকম ব্যাপার হচ্ছে 2010 সালে আমি কর্মসূত্রে আমার গুয়াহাটিতে ট্রান্সফার। আচ্ছা, আমি তখন একটা গার্মেন্ট ব্রাঞ্চে হয়ে কাজ করতাম। এবার নতুন শোরুম ছিল। যাই হোক, আমাকে ট্রান্সফার করা হয় গুয়াহাটি জিএস রোডের উপরেই ছিল শোরুমটা। আচ্ছা, কোম্পানি যেহেতু আমরা কলকাতায় থাকি, গুয়াহাটি যাচ্ছি, আর তখন আজকের গুয়াহাটি আর তখনকার গুয়াহাটির মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তখন গুয়াহাটি অনেকটাই ইনসিকিউর ছিল, এখন অনেকটাই ভালো। তখন মানে এখান থেকে প্রিপেড সিম নিয়ে গেলে গুয়াহাটিতে চলতো না, ওখানে গিয়ে পোস্টপেড ইউজ করতে হতো, এরকম অনেক সিকিউরিটি কনসার্ন ছিল। প্লাস গুয়াহাটিতে একটু অন্যরকম গুয়াহাটি ছিল তখন। যাই হোক, সেই জন্য সেই কনসার্নের জন্য কোম্পানি আমাদের লজিং এর ব্যবস্থা ওখানে কোম্পানি থেকেই করা হয়েছিল, এবং যাতে রাস্তাঘাটে যাতায়াতে অসুবিধা নয় সেই জন্য কোম্পানি কি করেছিল, যেখানটায় নিচের যে বিল্ডিংটা থাকতাম, ওই বিল্ডিংটার হচ্ছে 3টে ফ্লোর ছিল। তো নিচের ফ্লোরটায় শোরুম ছিল আমাদের টোটাল, আর সেকেন্ড ফ্লোরে ছিল একটা জিম ছিল, আর থার্ড ফ্লোরে আমরা থাকতাম। ওখানেই কোম্পানি ব্যবস্থা করেছিল থাকার। আমরা 3জন থাকতাম। দুজন কলকাতার আর একজন এলাহাবাদের একজন ছিল, আমরা 3জন থাকতাম। তো এমনি সবই ঠিকই আছে, থাকি। সকালে ওখান থেকে আসি নিচে শোরুম, উপরে এইভাবেই আমাদের চলে। এইবার 3জন থাকি আমরা। রান্নার জন্য যেহেতু 3জন ছেলে ছিলাম, থাকতে থাকতে হতো রান্নার জন্য ছেলে রাখতাম। একটা ছেলে ছিল রান্নার জন্য, ওই রান্না বান্না করতো। এইভাবে চলতো সব ঠিকঠাক। এবার হঠাৎ করে আচ্ছা, মাস দুয়েক যাওয়ার পরে ওই ছেলেটা হঠাৎ করে একদিন দুপুর বেলায় ও পুরো ব্যাগ পত্রটা গুছিয়ে ওর নিচে এসে হাজির। ভাই কি হয়েছে ভাই? বলছে দাদা আমি কাজ করবো না, আমার যা পাওনা দেনা আছে আমার দিয়ে দাও, না দিলেও অসুবিধা নেই, আমি কাজ করবো। আমি কেন, কি হলো? বললো না আমি কিছুই না, আমি মোটামুটি কাজ করবো না। তারপর ওকে বোঝালাম তো কি অসুবিধা হচ্ছে, পয়সা বাড়াতে হবে কি কিছু, এরকম কিছু কনসার্ন থাকতেই পারে। তারপর বুঝিয়ে টুজিয়ে ওকে ওদিন রেখে দিই। তারপরে রাতে গেলাম ঘরে, বললাম কি হয়েছে তোর, চলে যাবি হট করে? তোকে তো পয়সা করি ঠিকই দেওয়া হয়, আমরা যা খাই তোকেও সেই খাওয়ারই ব্যবস্থা, তোকে আলাদা কিছু আলাদাভাবে ট্রিট করা হয় না, আমরা যেভাবে থাকি সেরকম ভাবে তুই নিজের মতো করে। বলছে দাদা আমি অন্য কোনো ব্যাপার না, আমার ভয় লাগে। কিসের ভয়? আমরা তো থাকি, আমাদের কোনো ভয় লাগছে না। বলছে না, তোমরা যখন দুপুরে নিচে থাকো, আমি প্রতিদিন দুপুরে পুজো দেই। হ্যাঁ, আমাদের একটা ঠাকুর ঘর করা, মানে ওই ঠাকুরের সিংহাসন গুলো হয় না কাঠে,
ওরকম একটা দেয়ালে করে যে একটু পুজোর ব্যবস্থা ছিল। বলে আমি যখনই পুজো দিতে যাই দুপুরে, তখনই আমার পেছন থেকে কেউ জল ছিটিয়ে দেওয়ার। জল ছিটিয়ে দেয়? উপরে ওঠার কোনো রাস্তাও নেই, কেননা বিল্ডিংটা এরকম, বিল্ডিংটা একটু ডেসক্রিপশন দিলে ভালো হবে, নাহলে বুঝতে পারবে না। ধরো 2500 স্কোয়ার ফুটের বিল্ডিং, রাস্তার পাশ থেকে হুম। টোটাল বিল্ডিংটা, বিল্ডিংটার মাঝখান থেকেই সিঁড়ি। এবার ডান দিকে আমাদের শোরুম, আর বাঁ দিকে অন্য রেস্টুরেন্ট আছে, ওয়াইন শপ আছে, আর একটা লজ আছে। আর ঠিক মাঝখান থেকেই হচ্ছে সিঁড়ি। হুম। সিঁড়িটাই হচ্ছে দুটো বিল্ডিং, মানে বিল্ডিংটা এমন ভাবে করা যে সিঁড়িটাই হচ্ছে দুটো পার্টকে ডিভাইড করেছে। ওকে। আচ্ছা। আমরা একদম উপরে থাকি, নিচে সিঁড়ি ফার্স্ট হচ্ছে ক্রসেবল গেট আছে, মেন এন্ট্রান্সে ক্রসেবল গেট, দেন আমাদের রুমে ঢোকার আগে একটা দরজা আছে, তারপরে ভিতরে আরো দুটো দরজা আছে, মানে লাস্ট দরজাটায় গিয়ে যে রুমটা, ওই রুমটায় আমরা থাকি। এরকম হচ্ছে ব্যাপার। অভয় এরকম বলছে, ওই ছেলেটার নাম ওরকম ছিল কিছু, বেশি বয়স ছিল না ছেলেটার, 17-18 বছর বয়স ছিল হয়তো, বা 20-21 বছর হবে, এরকমই কিছু, ওরকম বলে। তারপরে ও 2-3 দিন আর থাকার পরে ও বলছে, না দাদা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার প্রতিদিনই ডিস্টার্ব হচ্ছে, আমাকে এরকম পেছন থেকে কেউ জল ছুটে মারছে। তারপরে আমরা ভাবলাম যে তাহলে কি আমরা নিচে থাকছি, কেউ অন্য কোনো স্টাফ দিয়ে এরকম করছে কিনা ওর সঙ্গে, আর কি। তো আমরা দরজা, তো দুপুরবেলায় তো কিছু করার দরকার নেই, তুই রান্না বান্না করবি, ঘর থেকে বেরোবি না, বাইরে থেকে দরজা দেওয়া থাকতো, ঘরেই থাকতো। মানে পুজো করার সময়ই শুধু জল ছেটাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও যখনই পুজো করতে যায় তখনই ওকে পেছন থেকে জলটা ছিটিয়ে দেয়। আচ্ছা। যাই হোক, ও সেম দরজা ফরজা আটকেও ও পুজো দিচ্ছে, সেম হচ্ছে। ও বললো, তারপরে আমরা তখন এসব নিয়ে ভাবি যে এরকম কিছু হতে পারে, কেন আমরাও তো ওই ঘরে থাকছি, আমাদের হচ্ছে না, ওর হুম। সঙ্গে হচ্ছে। কোনো বাহানা করছে, চলো ছাড়ো, আর একটা ছেলে দেখো। ওকে ছেড়ে দিলাম, আর একটা ছেলে জোগাড় করলাম, ও ওরকম থাকে। সেম ওরকম একদিন ওই ছেলেটা বলছে, আমি থাকবো না। বলছি, কেন, কি হচ্ছে? বলছে, না আমার ভয় লাগছে, আমার প্রচন্ড ভয় লাগে, আমি রাতে তোমরা থাকো কোনো অসুবিধা হয় না, কিন্তু দুপুরে আমি একা থাকি, আমার প্রচন্ড ভয় হয়। কি ভয় হয়, তোর সঙ্গে কি হয়? বলছে, আমার সঙ্গে কিছু হয় না, কিন্তু আমি কেন জানি না, আমার ঠিক ভালো লাগছে না, আমি এখানে থাকবো। যা হোক, ও চলে গেল। এবার আমরা তিনজনেই টুকটাক যে যেরকম পারি রান্না বান্না করে, ব্যাচেলার তিনজনই ছিল, এরকম পারি খাই। হুম। যেদিন রান্না করতে সময় পাই না, পাশে কোথাও রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিয়ে এরকম কিছু একটা। এরকম হতে হতে এবার একটা ছেলে আবার কলকাতা থেকে আসে, কোম্পানির ছেলেকে ট্রেনিং এর জন্য পাঠাই আর কি। এবার ওই ছেলেটা যেদিন প্রথম আসে, ওকে আমরা যে ঘরটা আমাদের টিভি ছিল, ফ্রিজ ছিল, ওই ঘরটা ওকে শুতে দিই। তুমি তাহলে এসো জার্নি করে, তুমি আজকে এখানটা এসো। আমরা তিনজন আবার বাইরের ঘরে 3টে খাট ছিল, ওই 3টে খাটে শুয়েছি। এবার এবার আমরা তিনজন শুয়ে রাতে গল্প করতাম। এবার 12টা 12:30 বাজে, দেখছি ওর ঘরের টিভিটা তখনও চলছে। এবার আমি উঠে গিয়ে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে। তো আমি রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে, রিমোটটা আবার খাটের উপরে ছুঁড়ে দিয়ে আমরা এসে আবার গল্প করছি। আধ ঘন্টা পরে দেখছি টিভিটা আবার চলছে। এবার ভাবলাম যে ও হয়তো ঘুমাচ্ছে, এদিক ওদিক করছে, হয়তো রিমোটের চাপ লেগে গিয়ে টিভিটা আবার অন হয়ে গেছে। তো আবার রিমোটটা বন্ধ করে দিয়ে চলে আসি। খানিকক্ষণ পরে আবার খেয়াল করছি আবার টিভি চলছে। ওই ছেলেটার উপর রাগই হচ্ছে তখন, যে আমরা বারবার এসে বন্ধ করছি, ও বুঝতে পারছে না টিভিটা চলছে। হুম। নতুন ছেলে কি বলবো, কিছুই বলিনি, যা টিভিটা একদম মেন যে সুইচ থাকে প্লাগ, ওটা খুলে দিয়ে চলে এসছে। তখনও আমরা কিছু আন্দাজ করিনি এরকম কিছু হচ্ছে। ওকে সকালে বললাম, ভাই তুই কাল রাতে না বাবার টিভি চালাচ্ছিস? বলছে, না দাদা আমি তো খেয়ে দেই, আমি একটু টিভি দেখছিলাম, আমি টিভি বন্ধ করেই শুয়েছি। আমি, তুই শিওর বন্ধ করে শুয়েছিস? বলছে, হ্যাঁ আমি টিভি চালিয়ে শোবো কেন, আমার চোখ লেগে আসছিল, টিভিটা বন্ধ করে যাই হোক, আমি ভাবলাম যে কিছু একটা হবে। হুম। ও তো ট্রেনিং ট্রেনিং করে চলে গেল। এইভাবে চললো। এবার তারপরে কি হয়, আমরা তিনজন থাকতাম ওখানে, দুজন কলকাতার, একজন এলাহাবাদ। আচ্ছা। এবার
এক এক করে আর দুজনের ট্রান্সফার হয়ে যায়। একজনের হায়দ্রাবাদ ট্রান্সফার হয়, আর একজন ওর ট্রান্সফার হয় না, আরেকজন হচ্ছে অন্য কোম্পানি জয়েন করে। এবার আমি তখন ওই রুমটাতে একাই থাকা শুরু করি। হুম ওখানে আমি একাই থাকি। এবার ওইভাবে চলছে, একা থাকি, রান্না বান্না একাই করি, একাই ওইভাবে চলছে। যতদিন না আমার কোনো সঙ্গী আসছে, কেউ না আসছে, আমাকে একা, আমার চাকরি যখন একা থাকতেই হবে, করতেই হবে, এইভাবে চলছে। এই হতে হতে পুজো আসে, ঠিক আছে? আচ্ছা এটা এটা আমি বলছি, আমি যখন থাকা শুরু করি এটা হচ্ছে 2010 সালের ঘটনা। আর হুম এটা আমি বলছি, এটা আস্তে আস্তে পুজো চলে এসছে নেক্সট ইয়ার, মানে 2011 পুজো। এবার পুজোর সময় তখন গুয়াহাটির পরিস্থিতি তো খুব ভালো ছিল না, কিন্তু হুম এবার সেল হতো, যাই হোক, এবার প্রচুর ক্যাশ হতো তখন। এবার মানে কার্ডে হতো, তখন তো কার্ড বা অনলাইন, অনলাইন তো ছিলই না, কার্ডে হতো টুকটাক ট্রানজাকশন, ম্যাক্সিমাম ট্রানজাকশন ক্যাশে। হুম প্রচুর ক্যাশ হতো। তা আমার কোম্পানি থেকে আমার বলেছিল যে গুয়াহাটিতে রাত বিরেত ওরকম মানে নিচে শোরুম গুলো চুরি হয় খুব। চুরি হলে তুমি দেখতে পেলেও কিছু বলতে পারবে না, হুম এরকমই পরিস্থিতি। যে তোমার সামনে কিছু হচ্ছে তুমি বলতে পারবে না, তাহলে তোমার বিপদ হবে, এরকম পরিস্থিতি ছিল। আমায় বলে যে ক্যাশ গুলো তুমি উপরে যখন শোবে বলে দিয়ে যাবে। ঠিক আছে। এবার তখন আমি বললাম এতগুলো ক্যাশ নিয়ে উপরে প্রতিদিন শোয়া, কেন পুজোর সময় ব্যাংকও বন্ধ থাকবে, প্রতিদিন ব্যাংকিং হবে না। ওকে, হুম যেটা হয় পুজোর সময় ব্যাংক বন্ধ থাকে, হুম তো প্রতিদিন তো ব্যাংকিং হবে না। এবার প্রতিদিন অন্য সময় কি হয়, প্রতিদিন আজকের ক্যাশ কালকে ব্যাংকিং হবে, এরকম হয়। কিন্তু হুম এটা তো স্ট্যাক হচ্ছে, তো অনেক ক্যাশ হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি একা শোবো না, আমি তাহলে লোকাল একটা ছেলেকে, যে আমার লোকাল স্টাফ আছে ওরকম কাউকে নিয়ে, এই আজকে শোবে ও কালকে শোবে, এভাবে বলে দিলাম এরকম এরকম ব্যাপার আছে, আমার সাথে কিন্তু রাতে থাকতে হবে। তো ওরা কোঅপারেটিভ ছিল, একটা ছেলে ছিল, সবাই খুব ভালো ছিল। বললো হ্যাঁ ঠিক আছে, কোনো টেনশন নেই, আমি একজন একজন করে থেকে। এবার একদিন সেদিন সপ্তমী ছিল, কি মেবি সপ্তমী ছিল, আমি আর শুয়েছি, পুরো নিচে ক্লাসেবল গেট বন্ধ। এবার উঠলাম থার্ড ফ্লোরে, মেন দরজা বন্ধ। তারপরে আমরা যে ঘরে শোবো তার আগের দরজা বন্ধ, আর যে ঘরে শোবো মেন, ওই ঘরের দরজাটাও বন্ধ। যেহেতু কতগুলো টাকা আছে, হুম এই জন্য সেফটির জন্য পুরো চারটে দরজাই বন্ধ। আর ঘরের হুম দরজা জানলা আর বাদ বাকি জানলা ফালনা তো বন্ধ। এবার শুয়েছি, খাওয়া দাওয়া করে শুয়েছি। সেদিন মেবি আমরা হোটেলে খেয়ে এসেছিলাম, খেয়ে দিয়ে শুয়েছি, শুয়ে টিভি দেখছি। এবার 12টা কি 12:30 বাজে, টিভিও দেখছি, হালকা ঘুম ঘুম এসছে। আমার সঙ্গে যে ছিল ও মোটামুটি ঘুমিয়েই পড়েছে। আর এরকম সময় আমার যে ঘরটায় আছি ওই ঘরের যে দরজাটা, ওই দরজাটায় মানে তুমি যদি পা দিয়ে একটা দরজায় খুব জোরে লাথি মারো যেরকম আওয়াজ হবে, ওরকম 3টে আওয়াজ। আচ্ছা আওয়াজ আওয়াজ হলে পরে আমি বললাম কি ব্যাপার হলো, এত রাতে দরজায় এরকম আওয়াজ হচ্ছে, এখানে তো কে আসবে, এখানে এতগুলো দরজা পেরিয়ে কেউ আসতে পারবে না। হুম তা আমি ভাবলাম যে হয়তো এরকম হতে পারে, কোনো ইঁদুরকে বিড়াল তাড়া করেছে, সেই দরজাটা খেয়াল করেনি, বিড়ালটা এসে হয়তো গুঁতো খেয়েছে। হতেই পারে বিড়ালটা খুব জোরে দৌড়াচ্ছিল, ইঁদুরের পেছনে গিয়ে গুঁতো খেতে পারে, মানে আমি ভাবছি এটা। যা দরজা খুললাম, খুললে খুঁজলাম খুঁজলাম কিছুই নেই, ইঁদুরও পাইনি, বিড়ালকেও পাইনি। আর বিড়াল ঢুকবেও বা কোথা থেকে, দরজা জানলা পাল্লা সবই বন্ধ। আহ, যা হোক, কিছু একটা ভেবে ভাবলাম যা হোক, কিছু একটা হয়েছে। এবার আবার দরজা বন্ধ করতে আবার এসে শুয়েছি। এবার টিভিটা বন্ধ করে দিয়েছি যে ঘুমাতে হবে, সকালে উঠতে হবে। হুম আর আধ ঘন্টা পরে সেম দরজায় খুব জোরেই হয়, মানে দরজা কাঁপছে রীতি। এবার আমি পাশে যে ছেলেটা ছিল ওকে ডাকলাম, ভাই তুমি কি দরজায় আওয়াজ শুনছিস? বলছে হ্যাঁ। আমি বলছি তুমি বাইরে টাইরে গেছো তাই হয়তো আওয়াজ হয়েছে। আর না ভাই, এই সেকেন্ড টাইম এই আওয়াজটা হলো। চল তো খুঁজি। এই জন্য টর্চ নিয়ে খুঁজে টুজে আসলাম যে কোনো জানলা খুলতে, খোলা রয়ে গেছে।
না কোনো দেখলাম কোনো জানলা বা কোনো ভেন্টিলেটর সেরকম ভাবে ছিল না। হ্যাঁ, খোলা নেই কিছু, মানে যে কিছু কোথা থেকে বড় কিছু এসে যে ওরকম পরিমাণে আওয়াজ করবে এরকম কোনো জায়গা হুম। নেই। আবার বন্ধ করে শুয়েছি, আবার 3 বার আওয়াজ হচ্ছে ওরকমই জোর। তখন আমার একটু খটকা লেগেছে, আমারও লেগেছে ওরও লেগেছে, যে এটা ন্যাচারাল কিছু হচ্ছে না। এবার আমরা গেছি ওখানে, বাইরে থেকে বিল্ডিংটা সম্বন্ধে আর কোনো আইডিয়াই নেই, কি কে আগে থাকতো কি না থাকতো। ল্যান্ডলর্ডকে ফোন করেছি, উনি লোকাল লোক ছিলেন, হুম। তাকে ফোন করেছি, যে উনি অ্যাসামিস লোক ছিলেন। বললাম যে এরকম, এই যে এরকম হচ্ছে, আমরা রাতে এরকম শুয়েছি, এই দরজাটা তো আজকে বন্ধ করে শুয়েছি, এরকম আওয়াজ হচ্ছে। বলছে তুমি এক কাজ করো, কিছু করতে হবে না, এই দরজাটা খুলে এসো, আর বাদ বাকি তোমায় আমি সকালে এসে বলছি, টেনশনের কিছু নেই। বললাম না, আপনি আমায় বলুন দরজাটা খুলে শুতে কেন বলছেন, আমি তো দরজাটা লাগিয়ে ফেলছি, কোনো কারণ আছে? বলছে না না, তুমি দরজা খুলে এসো, কোনো অসুবিধা হবে না। আমি আর সাত পাঁচ না ভেবে ওই রাত্রিবেলায় উপায়ই বা কি, দরজাটা খুলে রেখে শুলাম। আর সারা রাত কোনো ডিস্টার্ব হয়নি, কিচ্ছু না। তারপরের দিন খুব সকালে উনি চলে এসেছেন, বলছে দেখো ওই দরজাটা আর কোনোদিনই বন্ধ করে শোবে না। আমি কেন, কি প্রবলেমটা কি? দরজার দেয়াই তো রয়েছে, একটা দরজা বানানো হয় দরজা ঘরে দেওয়ার জন্য, আমি কেন দেবো না দরজাটা? আমার তো সেফটির ব্যাপার আছে। বলছে না আরো তো 3টে দরজা আছে, ওগুলো কি করে এখানে কেউ আসতে পারবে না। আমি বলছি আসতে পারবে না, এটা কেন চাও? বলছে না এরকম আগেও হয়েছে, বাথরুমে তো তোমার তো তাও ভালো, দরজায় লাথি মেরেছে, এরকম আগে একজন ছিল, সে তো বেসিনটাকেই উল্টে, মানে বাথরুমের মধ্যে একটা ওই স্টিলের যে বেসিন গুলো থাকে না, ওরকম একটা বেসিন হুম। ছিল, বলছে ওই বেসিনটাই তুলে ফেলে দিয়েছিল। আমি যেটা মানে তুলে ফেলে দিয়েছিল মানে কি, কে ফেলে দিয়েছিল? বলছে এখান থেকে, এই বাথরুম থেকে ওই অব্দি, ওই ঘর অব্দি একজন কেউ যাতায়াত করে রাতে, সেই দরজা বন্ধ দেখলেই তার মাথা গরম হয় আর সে এইগুলো করে। আমি বলছি এটা এটা কে করে, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে তখন আর, মানে বোধ শক্তি কাজ করছে না, যেরকম হতে পারে সকালেই উনি চলে এসছে এরকম বলছে। আর আমি ওই বিল্ডিংটায় প্রায় 1 বছর ধরে থাকছি। তখন আমি গল্পগুলো মেলাচ্ছি, যে প্রথমে আমার যে কাজের ছেলেটা কাজ ছাড়লো, পরে যে কাজ ছাড়লো, প্রত্যেকে সত্যি কথাই বলেছিল, এবং যে টিভিটা ওই দিন রাতে বন্ধ হচ্ছিল চালু হচ্ছিল, প্রত্যেকটা জিনিস রিলেটেড ছিল, এবং প্রত্যেকটা জিনিস ওই কারণেই হয়েছিল। হুম। এবার তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা বলুন, বলছে যে এই বিল্ডিং এর নিচেই একজন, মানে সেটা তাও 10 বছর আগে হবে, কারোর একজন মানে মানে অপঘাতে মৃত্যু এরকম কিছু একটা হয়েছিল। বলছে তখন এখানে নিচে শোরুম ছিল না, একটা আচ্ছা। কুয়ো আছে, একটা কুয়ো আছে ওখানটায়, সেই কুয়োর পাশে এরকম একটা ব্যাপার হয়েছিল, একজন প্রত্যাশীর মৃত্যু হয়েছিল একদিনের। তারপর থেকেই এইটা, ওই উপরের ঘরটা, এখানে নিচে উপরের ঘরে কেউ তখন থাকতো না। আর কেন সেকেন্ড ফ্লোরটা জিম ছিল, নিচের ফ্লোরে তখন নর্মাল এমনি দোকান টোকান ছিল, কিন্তু উপরের ঘরটা ভ্যাকেন্টি ছিল, ওই জন্য ওইটা হচ্ছে ওনার তখন থেকে থাকার জায়গা হয়েছে। আর উনি কাউকে, আমাকে কোনোদিন বা কাউকে ডিস্টার্ব করেনি ওই একটা দিনই, যেটা হচ্ছে পুজো আচরা করলে ওনার, উনি জেগে যেতেন। আর হচ্ছে ওই দরজাটা বন্ধ করা যাবে না, ওই দরজা বন্ধ করলে ভয়ানক কিছু হবে। আচ্ছা। এটা হচ্ছে মানে একদম, কি বলবো, আমার লাইফের মারাত্মক একটা ভয়ানক ব্যাপার। এবং তারপরে কি হয়? তারপরে ওই ঘরটায় আমি ছিলাম, তারপরে আমি এই ঘরটায় আরো 3 মাস ছিলাম। হ্যাঁ, ওই দরজা বন্ধ করে, কেন চাকরি কিছু করার নেই। হুম। তারপরে চাকরি খুঁজতে থাকি, কোম্পানিকে বলি রুম চেঞ্জ করার জন্য, কোম্পানি তো এগুলো বিশ্বাস করতে চাইতো না। তারপরে যাই হোক ওই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা। এটা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল একদম। হুম। আপনার লাইফে আরেকটা ঘটনা আছে আপনি বলছিলেন, যেটা আপনার ছোটবেলাতে ঘটেছে বলছিলেন। হ্যাঁ, ছোটবেলা বলতে আমি মাধ্যমিক পরীক্ষা দিই,
আবার যখন মাধ্যমিক দিয়েছি তখন 3 মাস ছুটি থাকতো মাধ্যমিকের পর। হুম আমার যেখানে বাড়ি উত্তর চব্বিশ পরগনায়, আর আমার বাড়ির পেছনে মাঠ আছে, আমাদেরই জমি আছে একটা, চাষবাস সেরকম তখন হতো না। আমরা বন্ধু বান্ধবরা মিলে বিকেলে ওখানে ক্রিকেট খেলতাম। হুম যেহেতু তখন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে কোনো তো কাজ নেই, কি করব, আমরা চুটিয়ে খেলাধুলো করতাম। আর খেলে দেখে একদিন ফিরতে ফিরতে সন্ধে হচ্ছে, মানে একটু সন্ধে ভালোই অন্ধকার হয়ে এসছে আর কি। এবার ঘরে ফিরছি, আমার পেছনে একটা আম গাছ আছে, এখন নেই আম গাছটা, তখন ছিল অনেক বড় আম গাছ, পুরনো। হুম মানে আম গাছটা এতটাই মোটা ছিল যে 2-3 জন মিলে আর কি ধরতে হবে এরকম। এবার আসছি, হঠাৎ করে দেখি ওই আম গাছটা গোড়া থেকে পুরো নড়ছে। আর ওটা আমি খুব ভয় পেলাম, আমি দৌড়ে বাড়ি চলে আসলাম। এসে রিয়েলাইজ করছি যে অত বড় আম গাছ, আমি প্রথমে এসে ভাবছি কি কিছু উপরে কোনো বড় পাখি বসেছিল বা কিছু। আর আমাদের যেখানে বাড়ি ওখানে বাদর বা হনুমানের উৎপাত তো সেরকম ভাবে নেই। তাও ভাবছি যে হুম যদি এসেও থাকে, অত মোটা আম গাছটা গোড়া থেকে নাড়াতে পারবে না। আর যদি হুম দুটো দুটো কেউ ভয় দেওয়ার জন্য যদি উপরে উঠে লাফালাফি করে, এই গাছটা গোড়া থেকে নড়বে, একটা ডাল নড়বে বা কিছু হবে। আমি ভয় পাই। ভয় পাওয়ার ফলে আমাদের ওখানে একজন, এবার আমি জানতাম তান্ত্রিকতা করেন, হুম ওই ভূত ভূত টুত ধরলে টরলে উনি গিয়ে ওইগুলো রেস্কিউ করেন। ওনার কাছে আমি গেছি, এরকম কাকু এরকম হচ্ছে কালকে আমার সাথে, আমার তো খুব ভয় লেগেছে, এবার এই ভয়টাকে আমার দূর করতে হবে। উনি বললো, তা তোর কি জ্বর টর হয়েছে? মানে জ্বর টর কিছু হয়নি, কিন্তু আমি ব্যাপারটা ঠিক আমার মধ্যে হচ্ছে না। আর এই জিনিসটা আমার মধ্যে সারা জীবন থেকে যাবে। আমি যে জিনিসটা দেখেছি আমার খুব ভয় লেগেছে। তুমি এক কাজ করবে, তুমি যখনই তোমার এই ভূতে ধরা ব্যাপার-ট্যাপার আসবে এই 3 মাসের মধ্যে তুমি আমাকে খবর দেবে, আমি তোমার সাথে যাবো। আমাকে দেখতে হবে, জানতে হবে যে ব্যাপারটা কি আছে। আদৌ কি এটা হয় কি না হয়, আমাকে আচ্ছা দেখতে হবে। উনি বললো ঠিক আছে। ওনার যখনই ওরকম আসে উনি আমাকে খবর দেন, আমি ওনার সঙ্গে যেতাম। গিয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে তারাও যেত। গিয়ে ওনারাই সব করতো, আমি খালি বসে দেখতাম যে ব্যাপারটা কি হচ্ছে। আদৌ কি এগুলো হয়, কি এগুলো বুঝলো কি? হ্যাঁ, তো আমাকে ওরকম, আমাকে আলাদা একটা জায়গা করে দিত, চারপাশ থেকে একটা রাউন্ড করে দিত, আমি ওখানটায় চুপচাপ বসে থাকতাম আর এরা এদের কাজ করতো। হুম এরকম আমি চার পাঁচটা কেসে ওনার সাথে গেছি, কিন্তু দুটো তিনটে কেস হচ্ছে আমার একদমই সেরকম কিছুই মনে হয়নি। হ্যাঁ, প্রথম দুটো তিনটে ব্যাপার আমার সেরকম কিছু মনে হয়নি। আমার মনে হচ্ছে এগুলো হতে পারে। হ্যাঁ, কিন্তু লাস্টে একটা মেয়ের ক্ষেত্রে আমি যাই, মেয়েটার বাচ্চা মেয়ে, বাচ্চা বলতে পারো তো 10-12 বছর বয়স হবে। ও দুপুরের পর থেকে ও ডবল ভয়েসে কথা বলছে, এবং ওর আমাদের এলাকা সম্বন্ধে এমন এমন কিছু কথা বলছে, কিছু লোকের নাম করছে, তাদের অ্যাক্টিভিটি বলছে যেগুলো ওর জানার কথা না, ওর জানবে না। আচ্ছা একটা 12 বছরের মেয়ের পক্ষে ওই জিনিসগুলো জানা সম্ভব না। কার কে দাদু ছিল, সে কি কাজ করতো, সে কি করেছে, হ্যাঁ, এই ধরনের। আর সেই ধরনের লোক ওখানে উপস্থিত না যে তাদের দেখেই ও বলছে এরকম সেরকম। ওটা আমার খুব অড লেগেছে। আর ও ডবল ভয়েসে কথা বলছিল। আচ্ছা ডবল ভয়েস নিয়ে একটা ছেলের ভয়েস ছিল, একটা মেয়ের ভয়েস ছিল, আচ্ছা ওই একসাথেই ওরকম বেরোচ্ছে আওয়াজ, মানে গায়ে কাটা দিয়ে যাওয়ার মতো ব্যাপার। হুম এইটা মানে ও যা যা কথা বলেছে সে কথাগুলো আমি জানি না। মানে আমি তো তখন তাও মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, টুকটাক আমি জানলেও জানতে পারি, কিন্তু আমি জানি না, কিন্তু ও জানে মানে হয়তো 40 বছর আগের কথা বলছে। হুম মানে ওকে বলাচ্ছে যে 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 ওর মধ্যে আছে সেই ওইগুলো বলছে, ডবল ভয়েস। এটা আমার খুব মানে, আমি শুনতাম এরকম হয়, কিন্তু আমার কোনো বিশ্বাস হতো না এরকম হতে পারে। তো আমি ডবল ভয়েসে কথা বলতে শুনেছি, ডবল ভয়েসে কথা বলছে যে এরকম অমুক এই জায়গায় গেছিল, আমি অমুক হই, আমার বাড়ি এখানে ছিল, আমার বোন এ ছিল, মা এ ছিল, বাবা এ ছিল। হুম যে ছেলেটা আর কি নিজেকে ওর মুখ থেকে পরিচয় দিচ্ছে,
সেই ছেলেটা আর কি অল্প বয়সেই মারা গেছিল। এবং সেটা হচ্ছে এই যে বাচ্চা মেয়েটা 10-12 বছর, এর হয়তো জন্মের 15 বছর আগে ছেলেটা মারা গেছে। আচ্ছা, সেই সেই কথাই মেয়েটা বলছে, যেটা জানার কথা। আর হচ্ছে ওই তুমি কোনোদিন যেহেতু এই বিষয়ে কাজ করো বা নিয়ে তুমি হরর নিয়ে করো, তুমি দেখবে যারা তান্ত্রিকতা করে এরকমই করতে যায়। তখন যখন ওকে মুক্তি দেয়, বলে যে তুমি যাওয়ার আগে তোমাকে একটা চিহ্ন দিয়ে যেতে হবে। তুমি চিহ্ন দিয়ে যাবে, যে তুমি যে বেরিয়ে গেলে তোমাকে একটা চিহ্ন দিয়ে যেতে হবে, ওরা এটা বলে তাকে। তখন ওই ছেলেটা বলছে, মানে মেয়েটার মুখ থেকে ওই ছেলেটা বলছে যে আমি এই আম গাছের ওই ডালটা ভেঙে দিই। মোটামুটি একটা ভালোই মোটা ডাল, সত্যি কিন্তু ভেঙে পড়ে গেছিল। আচ্ছা। তারপরে মেয়েটা সুস্থ হয়ে গেছে। মিঠুন বাবু, আপনার সাথে তো এতগুলো ঘটনা আপনার কাছ থেকে শুনলাম। আশা করছি আপনার শ্রোতা বন্ধুদের কেমন লাগবে তারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। একদম। তো আজকের মতো রেকর্ডিংটা এখানেই শেষ করছি তাহলে। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ, গুড নাইট। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.